all the parties are there, then we'll take it up. Otherwise, we won't. So that's a big chunk. It's large number of persons who are affected. Otherwise, if we are not here, then we'll take it up next Thursday. 36, you say, next Thursday to be listed in first place. নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন যে প্রধান বিচারপতি এসএসসি মামলাটির হিয়ারিং নিয়ে গতকাল কি বলেছেন। তিনি কিন্তু এই মামলাটিকে বলেছেন একটি বিগ চাঙ্ক হিসেবে উল্লেখ করেছেন এবং এই কেসটিতে যে অনেকেই এফেক্টেড হচ্ছেন সেটাও তিনি বলেছেন এবং তার পাশাপাশি বলেছেন যে নেক্সট থার্সডে প্রথমের দিকে যাতে হিয়ারিং করা হয় সেই বিষয়টা তিনি দেখবেন। এসএসসি মামলাটির যে অচলাবস্থা দীর্ঘদিন ধরে চলছিল, প্রায় দীর্ঘ 1 বছর শুধুমাত্র সুপ্রিম কোর্টেই কেটে গেল। তার আগে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে মামলাটি গোলক ধাঁধার মতো ঘুরেছে এবং দুটো বেঞ্চ থেকেই কিন্তু আংশিক এবং সম্পূর্ণভাবে প্যানেলটি বাতিল করার অর্ডার হয়েছে। তো এখান থেকে একেবারেই পরিষ্কার যে কি বিরাট পরিমাণ দুর্নীতি হয়েছে। তো এখনো যেহেতু ফাইনাল ডিসপোজ হয়নি মামলাটি, তাই এই মামলাটিতে যে মোড় ঘুরিয়ে দিতে পারে যে 5টি বিষয়, সেই 5টি বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, সেই 5টি বিষয় কি কি সেটা আমরা একটু জেনে নিই। প্রথম বিষয় হচ্ছে স্ক্যান্ড ওএমআর, দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন, তৃতীয় বিষয়টি হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরি ভায়োলেশন এবং কাট অফ মার্কস ভায়োলেশন, আর চতুর্থ বিষয়টি হচ্ছে ডেড প্যানেল থেকে রিক্রুটমেন্ট এবং পঞ্চম বিষয়টি হচ্ছে প্যানেল বহির্ভূত রিক্রুটমেন্ট। এই যে 5টি বিষয়, এই 5টি বিষয় কিন্তু এসএসসি মামলাটির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করেছে। যে 5টি বিষয়ের প্যাঁচ খুলতে পারলেই কিন্তু এসএসসি মামলাটি সম্পর্কে একটি স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা পাওয়া যাবে এবং এই মামলাটি একটি সুন্দর রায়দান করা সম্ভব হবে। কিন্তু যেটা জটিলতা রয়েছে এখানে সেটা হচ্ছে, যেহেতু বিপুল পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং এমন কিছু দুর্নীতি এখানে হয়েছে যার সবটাই সেভাবে প্রমাণ করা কিন্তু সম্ভব নয়, কিন্তু তার কিছু কিছু প্রমাণ অবশ্যই সিবিআই পেয়েছে, যেটা আদালতেও স্টাবলিশড হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। তো প্রথম বিষয় যেটা ওএমআর ম্যানিপুলেশন বা ওএমআর এর স্ক্যান্ড ওএমআর উদ্ধার, সেখানে কিন্তু অলরেডি আমরা যে কোন ক্যান্ডিডেট কত নম্বরের উত্তর করেছেন, কটা সঠিক উত্তর করেছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকছে না। তার কারণ স্ক্যান্ড ওএমআর অন্তত কলকাতা হাইকোর্টে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা যারা দুর্নীতিগ্রস্ত বলে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন সেই সব ক্যান্ডিডেটরা কেউ এই স্ক্যান্ড ওএমআরগুলো যে এডিট করা হয়েছে সেই বিষয়টা কিন্তু তারা প্রমাণ করতে পারেননি। তো সেক্ষেত্রে আমাদের যেটা সব থেকে বড় ভাইটাল জিনিস, যে ক্যান্ডিডেট কত নম্বরের সঠিক উত্তর দিয়েছেন, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন। তো এটা কিন্তু একটা খুব বড় ভাইটাল জিনিস এবং আমরা জানি যে প্যানেল তৈরির ক্ষেত্রে মূলত 3টে জিনিস লাগে। একটা হচ্ছে ক্যান্ডিডেটের ক্যাটাগরি, একটা হচ্ছে ক্যান্ডিডেটের রিটেনের নাম্বার, আর একটা হচ্ছে ইন্টারভিউ মার্কস। তো রিটেনের মার্কস সলভ যদি হয়ে যায়, সেখানে পড়ে থাকে ইন্টারভিউর মার্কস। তো বন্ধুরা, ইন্টারভিউ মার্কসের যে দুর্নীতি হয়েছে বা ম্যানিপুলেশন হয়েছে সেই বিষয়টা কিভাবে সলভ করা যায় সেটা অবশ্যই দেখার মতো একটা বিষয়। তো দেখা যাক সেটা মাননীয় বিচারপতি কিভাবে সমাধান করেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরি ভায়োলেশন এবং কাট অফ মার্কস ভায়োলেশন, এবং এই যে দুটো ক্যাটাগরি একে অন্যের সঙ্গে জড়িত। তার কারণ যখনই রিজার্ভেশন পলিসি ভায়োলেশন করা হবে তখন অটোমেটিক্যালি কাট অফ মার্কস কিন্তু ভায়োলেট হবে। তো সেটা অলরেডি হয়েওছে। তো প্রত্যেক বিচারপতিরই কিন্তু এই প্রবলেম সলভের জন্য নিজস্ব আলাদা আলাদা স্টাইল আছে, তারা সেইভাবে প্রবলেম সলভ করেন। তো দেখা যাক আমাদের মাননীয় প্রধান বিচারপতি এই সমস্যাগুলোকে কিভাবে সলভ করেন। এছাড়া প্যানেল বহির্ভূত নিয়োগ বা এক্সপায়ারি প্যানেল থেকে যে নিয়োগ হয়েছে সেটা যে ডেটা পাওয়া যাবে তার ভিত্তিতে বিচারপতি ঠিক করবেন যে সেটা তারা কি করবেন। তো বন্ধুরা, এখানে 3টে সম্ভাবনা রয়েছে। যেহেতু অলরেডি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটি বাতিল করেছেন, তারা নিশ্চয়ই সবকিছু দেখেই সেটা করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টও এমনটা হতেই পারে যে বিচারপতি যদি মনে করেন তিনি পুরো প্যানেলটি বাতিল করে দিতে পারেন, অথবা তিনি যদি সহৃদয় হয়ে একটু দয়ার সাথে বিবেচনা করেন যে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা কিভাবে রক্ষা করা যায়, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু যোগ্য অযোগ্যর যে পৃথকীকরণ বা সেগ্রিগেশন সেটা কিন্তু সঠিকভাবে করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু সিবিআই এর ডেটা বা এসএসসির ডেটা আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে কিছুটা ফারাক ছিল। এখন দেখা যাক সুপ্রিম কোর্টে তাদের ডেটা সঠিকভাবে মেলে কিনা বা বিচারপতি কিভাবে সেই সেগ্রিগেশন প্রসেসটি সম্পন্ন করেন। তৃতীয় সম্ভাবনা হচ্ছে নতুন করে সব দিক বিচার করে একটা প্যানেল তৈরি করা। সেটা অবশ্যই একটা শুধুমাত্র সম্ভাবনা, যেটা আমার মনে হয়েছে। তবে এর বাইরেও অনেক কিছু হতে পারে, সেটা বিচারপতি এবং আদালতে উপস্থাপিত তথ্যের উপরে নির্ভর করবে বন্ধুরা। তো সেটা আগামী দিনে আমাদের দেখতে হবে। আগামী দিনে কি হয় সে বিষয়ে আমাদের নজর থাকবে এবং তোমাদেরকে সে আপডেট আমি অবশ্যই জানাবো বন্ধুরা।
আগামী দিনে দ্রুত সেই সব যোগ্য প্রার্থীরা স্কুলে যোগদান করুক। তো এই আশা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।